নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি রণজিৎ গরাং, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ভূগোল শিক্ষক, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর ভূগোল। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেটা তোমাদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং এবং চিত্তাকর্ষক একটা অধ্যায়। সেটা হলো মানচিত্র ও স্কেল, অর্থাৎ ম্যাপ অ্যান্ড স্কেল। চলো আমরা স্লাইডের মাধ্যমে শুরু করে দিই আজকের আমাদের ক্লাস। প্রথমেই দেখো যে আমরা সবাই মানচিত্র দেখেছি, এমন কেউ নেই যে আমরা মানচিত্র দেখিনি। স্কেলও দেখেছি, কিন্তু স্কেল যেটা দেখেছি সেটা তোমরা জ্যামিতি করার সময় যেটা স্কেল, ভূগোলে স্কেল বিষয়টা কিন্তু আলাদা। এই সব বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আলোচনা করব। কিন্তু আলোচনা শুরু করছি আমরা মানচিত্র স্কেল দিয়ে, কিন্তু তার আগে ভীষণভাবে জেনে নেওয়ার দরকার এই মানচিত্র কিভাবে এলো বা কিভাবে তৈরি করা হয়। আর সেটা বুঝতে গেলে প্রথমেই যেটা তোমাদের জানতে হবে সেটা দেখো, ছবিতে প্রথম আসছে গ্লোব। এমন কেউ কি আছো তোমরা যে যে ক্লাসেই পড়ো গ্লোব দেখোনি? এটা হতে পারে না, গ্লোব সকলেই দেখেছো। তাহলে গ্লোব আসলে কি? গ্লোব হলো পৃথিবীর মডেল বা পৃথিবীর ছোট্ট প্রতিরূপ। কিন্তু গ্লোব একটা অসুবিধে হলো, দেখো তুমি ছবিতে যেটা দেখতে পাচ্ছ, গ্লোবটা দেখতে পাচ্ছ পৃথিবীর গ্লোব, কিন্তু তোমার সামনে আসছে আফ্রিকা মহাদেশ। তার মানে একটা গ্লোবের মধ্যে একসাথে সমগ্র পৃথিবীটাকে তুমি দেখতে পাচ্ছ না। সেই পাচ্ছ না যেটা, সেটাকে মিটিয়ে দেয় ম্যাপ বা মানচিত্র। একদম নিচে দেখো যে ম্যাপ যেটা আছে এটা কিন্তু পৃথিবীর মানচিত্র, অর্থাৎ গ্লোবে যেটা তুমি পাচ্ছ না সেটা মানচিত্রে দেখে নিতে পারছ। তাহলে মানচিত্রটা কি? আসলে সমতল কাগজের ওপর জ্যামিতিক ও গাণিতিক নিয়মে পৃথিবী মানে সমগ্র পৃথিবী এবং পৃথিবীর কিছু অংশের দ্বিমাত্রিক উপস্থাপন, সেটাই হলো ম্যাপ। আর এই ম্যাপ যে আঁকা হয় তার একটা পদ্ধতি আছে, সেটা কি বলি? ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ। অ্যাকচুয়ালি এই যে মানচিত্র আঁকা হয় সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা সাবজেক্ট। সেই সাবজেক্টটাকেই বলি আমরা মানচিত্র বিদ্যা বা কার্টোগ্রাফি। অ্যাকচুয়ালি 1990 সাল পর্যন্ত কার্টোগ্রাফি বলতে বোঝানো হতো, যে ইংরেজিতে বলতো সায়েন্স অ্যান্ড আর্টস অফ ম্যাপ মেকিং। কিন্তু 1990 সালের পর থেকে ডিজিটাল সিস্টেম এই কার্টোগ্রাফি সাবজেক্টে এমনভাবে চলে এসেছে যে কারণেই এখন বলা হচ্ছে কার্টোগ্রাফি ইজ দ্য সাবজেক্ট অফ সায়েন্স, আর্টস অ্যান্ড ডিজিটাল প্রসেস অফ ম্যাপ মেকিং। কেন এতগুলো কথা বললাম? তার কারণটা হচ্ছে এই যে মানচিত্র তৈরি করা হয় গ্লোব থেকে, সেটা হঠাৎ এমনি এমনি হয় না, সেটা নির্দিষ্ট জ্যামিতি অঙ্কের নিয়ম মেনে করতে হয়। যদি এই নিয়মটা মানা না হয় তাহলে কিন্তু সেটার মানচিত্র থাকে না। এবার এই মানচিত্র, অনেক তো বই দেখেছো, মানচিত্র বই যেটা সেটা যখন সংকলিত হয় অনেক ম্যাপ দিয়ে, তোমরা নিজেদের কাছে তোমাদের ম্যাপ বই বাড়িতে আছে, সেটাকেই নামকরণ করা হয়েছে অ্যাটলাস। এবং এই অ্যাটলাসের নামকরণটা কিন্তু বহু প্রাচীন যুগে করা হয়েছিল। তখনকার দেশ ছিল মৌরাটিনিয়া, এখন যাকে বলা হচ্ছে মরক্কো। সেখানে ছিলেন একজন বিখ্যাত কার্টোগ্রাফার গেরাদাস মার্কেটার।
তার মৃত্যুর পরে এই নামকরণটা হয়েছিল অ্যাটলাস। অর্থাৎ অ্যাটলাস হলো মানচিত্র সংকলিত বই বা পুস্তক। নেক্সট আমরা আসছি মানচিত্রের ইতিহাস। দেখো, মানচিত্র কিন্তু এখনকার নয়, অনেক অনেক আগে দিন থেকেই, প্রায় 3000 বছর আগে মানচিত্র তৈরি হয়েছিল। তবে সেই মানচিত্রকে মানচিত্র বলা যাবে না, কারণ মানচিত্র তৈরি করতে গেলে কতকগুলো একটু আগেই বলেছি জ্যামিতিক অঙ্কের নিয়ম মেনে মানচিত্র করতে হবে। সেই কারণেই তখন যে 3000 বছর আগে মানচিত্র তৈরি হয়েছিল মিশরে, সেটা কিন্তু মানচিত্র বলা যাবে না, এখনকার নিয়মে তাকে স্কেচ বলা হবে। আধুনিক যে মানচিত্র সেটা কিন্তু শুরু হয়েছিল অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, টলেমি এদের মাধ্যমে। এরাও পৃথিবীর বিখ্যাত ফিলোসফার, এবং এনারা কিন্তু এই কার্টোগ্রাফির নিয়ম মেনেই মানচিত্র তৈরি করেছিল। কার্টোগ্রাফির নিয়মটা কি না, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, স্কেল, এই জিনিসগুলো মানচিত্রের মধ্যে থাকতে হবে। দেখো ম্যাপের, এখানে একটা ম্যাপ দেখা যাচ্ছে। পৃথিবীর প্রথম ম্যাপ বানিয়েছিলেন কিন্তু টলেমি। তার মানচিত্র সংক্রান্ত বিখ্যাত বই জিওগ্রাফিয়া, টলেমি ম্যাপটা বানিয়েছিলেন। তিনি বলেছিলেন এটা পৃথিবী। এই ম্যাপটা দেখে কি তোমাদের কারো মনে হচ্ছে এটা পৃথিবীর ম্যাপ? মোটেই না। আসলে টলেমি যখন ম্যাপ বানিয়েছিলেন তখন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এই মহাদেশগুলো আবিষ্কার হয়নি। তার কাছে ধারণা ছিল যে ভূমধ্যসাগরের চারপাশের যে অংশ সেটাই পৃথিবী। মানচিত্রটা ভুল ছিল, কিন্তু মানচিত্র আঁকার পদ্ধতি বা কার্টোগ্রাফির নিয়ম মেনে তিনি মানচিত্র তৈরি করেছিলেন। তাই মানচিত্র নির্মাণের পথিকৃৎ বলা হয় টলেমিকে। যেমন টলেমির আগে অনেককেই তোমরা শুনেছো যে টলেমির আগে অ্যানেক্সিমেন্ডার মানচিত্র তৈরি করেছিলেন, কিন্তু অ্যানেক্সিমেন্ডার মানচিত্র তৈরি করলেও সেটা ওই অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, স্কেল যে ইত্যাদি বিষয়গুলো ম্যাপের মধ্যে থাকতে হবে সেটা কিন্তু ছিল না। তাই সেটা মানচিত্র বলা যাবে না। তাই পৃথিবীর প্রথম মানচিত্র যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন বিখ্যাত দার্শনিক টলেমি। এবার মানচিত্র তৈরি করা হয় কি করে? আসলে মানচিত্র তৈরিটা কিন্তু সহজ সরল প্রসেস নয়। সমগ্র পৃথিবী বা পৃথিবীর কিছু অংশ বা আমাদের দেশ ভারত বা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এই ম্যাপ তৈরি করতে গেলে নির্দিষ্ট নিয়মে করতে হয়, যেটাকে বলা হয় ম্যাপ প্রজেকশন। এই ম্যাপ প্রজেকশনে কি হয় না, এই গ্লোব যেটা থাকে সেই গ্লোবের মাধ্যমে অঙ্কের নিয়মে, জ্যামিতির নিয়মে গ্লোবের বাইরে থেকে বা গ্লোবের ভেতর থেকে আলো ফেলে কাগজের ওপর যে ছাপ পড়ে সেইভাবে ম্যাপটা তৈরি হয়। কিন্তু ম্যাপ তৈরি করতে গেলে তার মধ্যে তো তথ্য লাগবে। সেই তথ্যগুলো সংগ্রহ করা হয় জরিপ কাজ বা সার্ভের মাধ্যমে, কিংবা ফটোগ্রাফ তুলে, বা স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র বা রিমোট সেন্সিং চিত্রের মাধ্যমে। এখনকার দিনে মানচিত্র তৈরিটা একদম সহজ হয়ে গেছে। তার কারণ এখনকার যুগটাই তো স্যাটেলাইটের যুগ। সেই স্যাটেলাইট ওপরে আছে, সে নির্দিষ্ট সময়ান্তর ছবি তুলে নিচ্ছে। সারা পৃথিবীর উন্নত দেশ সবাই স্যাটেলাইট পাঠিয়েছে, আমাদের দেশ থেকেও স্যাটেলাইট আছে। আমাদের দেশ থেকে IRS যে স্যাটেলাইটগুলো আছে সেইগুলো ওপর থেকে ছবি তুলে নিচ্ছে। সেই ছবির মাধ্যমে আমরা মানচিত্র তৈরি করছি। তাহলে মানচিত্র তৈরিটা এখন সহজ সরল, কিন্তু তার মধ্যে তথ্যগুলো আলাদাভাবে সংগ্রহ করতে হবে। এবার হচ্ছে একটা ম্যাপ, একটা ম্যাপে কি কি থাকতেই হবে, এইগুলো যদি না থাকে তাহলে সেটাকে ম্যাপ বলা যাবে না। তুমি দেখো যে একদম পয়েন্ট করে করে যেগুলো লেখা আছে এই ম্যাপের মধ্যে এগুলো থাকতেই হবে। 1 নম্বরে স্কেল, 2 অক্ষরেখা দ্রাঘিমা রেখা, 3 দিক নির্দেশ, 4 শিরোনাম, 5 নির্দেশিকা বা লিজেন্ড। বিষয়গুলো কি? স্কেল হচ্ছে আসলে ম্যাপের, আর আমরা যেখানে অরিজিনাল ভূপৃষ্ঠ আমরা যেটা যার উপর বাস করছি
তার মধ্যে তো একটা সেতুবন্ধ থাকতে হবে, সেটা কি স্কেল বলি। তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমাদের বাড়িতে সবার কাছে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোন খুলেই মা বা বাবা বলল যে দেখ তো আমি এখানে যাব, কতটা ডিস্টেন্স বা দূরত্ব দেখছে, তুমি জায়গায় দুটো লোকেশন করে দিলে, ম্যাপটা খুলে নিলে, তুমি কখনো খেয়াল করেছো ডিস্টেন্স যখন লেখা থাকে ঠিক তোমার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে ডান দিকে একটা ছোট্ট করে লাইন আঁকা আছে, তুমি ম্যাপটাকে ছোট বড় করছো, লাইনটাও ছোট বড় হচ্ছে, এটা স্কেল। কারণটা কি, ওই স্কেল দিয়ে দূরত্বটা ঠিক হয়। অতএব স্কেলটা ভীষণ ইম্পর্টেন্ট, এই স্কেল না থাকলে মানচিত্র নয়। তাই উইদাউট স্কেল ওটা স্কেচ, কখনো ভূগোলের ভাষায় বা কার্টোগ্রাফির ভাষায় মানচিত্র বলা যাবে না। দ্বিতীয় আসছি আমরা অক্ষরেখা দ্রাঘিমা রেখা। এই অক্ষরেখা দ্রাঘিমা রেখা অবস্থান নির্ণয় করে। দেখো সব ম্যাপে তোমরা দেখেছো ডান দিকে বাঁ দিকে কিছু লাইন থাকে, এই ম্যাপটাতেও আছে, দেখো লাইন করা আছে, এই যে লাইনগুলো এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, এগুলো অক্ষরেখা। এই অক্ষরেখা দ্রাঘিমা রেখা থাকলে তবেই পৃথিবীর সাপেক্ষে যে জায়গাটার ম্যাপ তৈরি হচ্ছে সেই জায়গাটা কোথায় আমরা জানতে পারবো। আসছি আমরা দিক নির্দেশ। দিক নির্দেশ কি, একটা ম্যাপ আমরা আঁকলাম, তার দিক কোন দিকটা। নর্মালি কি হয়, আমাদের ম্যাপের ওপরটা উত্তর দিক হয়, ম্যাপের ডান দিকটা হয় পূর্ব দিক, বাঁ দিকটা পশ্চিম দিক, আর উত্তরের একদম নিচে দক্ষিণ দিক। এই দিক নির্দেশ থাকবে ম্যাপের মধ্যে। দেখবে সব ম্যাপেই একটা অ্যারো দেওয়া থাকে, তার উপরে নর্থ বা লেখা থাকে, তার মানে ম্যাপের ওপরটা উত্তর দিক। শিরোনাম, এটা থাকতেই হবে। শিরোনামে দুটো জিনিস মাথায় রাখতে হবে, কোথাকার ম্যাপ, এই ম্যাপে দেখো এটা ভারতের ম্যাপ, তাই ভারতটা লেখা আছে। আর কি বিষয় দেখাচ্ছি, সেটা জলবায়ু, এখানে জলবায়ু অঞ্চল দেখানো হয়েছে তাই জলবায়ু। ঠিক তার নিচেই দেখো একটা লেখা আছে লাইন টেনে কিলোমিটার, 0, 200, 200, 400, এটাই হচ্ছে স্কেল। মানে এই যে স্কেলটা বললাম এটা স্কেল। অর্থাৎ এই স্কেলটার আমি তোমার যে জ্যামিতি স্কেল, সেই স্কেল দিয়ে মেপে ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বা মুম্বাই থেকে দিল্লি কতটা দূরত্ব হবে, এই ম্যাপ থেকে সেটা কিন্তু তুমি অঙ্ক কষে বের করে নিতে পারবে। আর লাস্ট হলো নির্দেশিকা। নির্দেশিকা মানে এই যে একটা ম্যাপ তৈরি হলো, এই ম্যাপের ভেতরে থাকে অসংখ্য কালার, এই কালারগুলোর মানেটা কি, যখন এখানে জলবায়ু অঞ্চল দেখানো হয়েছে, তাহলে কোন কালারটা কোন জলবায়ুর মধ্যে পড়ছে, এটাই নির্দেশিকা বা লিজেন্ড। তাই একটা ম্যাপ, তার মধ্যে এতগুলো জিনিসকে থাকতেই হবে, যদি না থাকে সেটাকে ম্যাপ বলবো না, তখন স্কেচ। তার মধ্যে প্রথম 3টে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা স্কেল, একটা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা যেটাকে আমরা একসাথে বলি গ্র্যাটিকিউলস, আর একটা হচ্ছে দিক নির্দেশ, এটাকে থাকতেই হবে। নেক্সট, তাহলে এতক্ষণ তো আমি বলছিলাম ম্যাপ, তার আগে বলছিলাম স্কেচ ও প্ল্যান। তাহলে ম্যাপের সাথে স্কেচ প্ল্যানের তফাৎটা কোথায়, দেখো এখানে একটা স্কেচ আঁকা হয়েছে। আচ্ছা এই স্কেচটা তো আমরা কেউ আঁকি, কোটা একটা জায়গায় বেড়াতে গিয়ে সুন্দর করে সেই জায়গার ছবি আঁকলাম, আঁকাটা খুব সুন্দর, কিন্তু ভূগোলের ভাষায় এখানে একটা স্কেচ দেখো, এই ভূগোলের ভাষায় এই পর্বত যেটা আছে, এই পর্বতের উচ্চতাটা আমি এই স্কেচ জানতে পারবো? একদম জানতে পারবো না, কারণ এটা তো আমি এঁকেছি। আমি কি ওই নিয়ম মেনে এঁকেছি যে এতটা কাগজে উঁচু বা দূরত্ব, তাহলে সেটা অরিজিনালি কত মিটার হবে, বা এই গাছটার কতটা উচ্চতা হবে, বা এই নদীটা কতটা চওড়া হবে, এটা কিন্তু আমি আমার মতো যা দেখেছি এঁকেছি। কিন্তু কার্টোগ্রাফি বা ভূগোলের ভাষায় এখান থেকে আমি কিন্তু এই তথ্যগুলো পাবো না, উচ্চতা দূরত্ব, তাই এটা স্কেচ। আর প্ল্যানটা কি, প্ল্যানে স্কেল থাকবে কিন্তু সেটা ম্যাপ নয়। ধরো বাড়ির প্ল্যান, একটা 5 কাঠা 6 কাঠা 10 কাঠা জমি আছে, তার মধ্যে বাড়ি হবে, কিংবা একটা ফ্ল্যাটের প্ল্যান, এটা প্ল্যান, সেখানে স্কেল থাকবে, সেটা কিন্তু ম্যাপ বলা যাবে না। তাই স্কেচ আর প্ল্যান এই দুটো কিন্তু মানচিত্র বা ম্যাপ নয়, এগুলো আলাদা বিষয়। এইবার হচ্ছে তাহলে মানচিত্র তো হলো, মানচিত্র অনেক ধরনের, বিভিন্ন ধরনের মানচিত্র। তাই
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানচিত্রে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেল অনুসারে, একটা কার্যকারিতা আমি কোন বিষয়ে সেটা কাজে লাগাবো সেই অনুসারে, আর মানচিত্রের ভেতরে কি কি থাকবে তার উপর ভিত্তি করে ম্যাপ। প্রথমেই আছি স্কেল অনুসারে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। স্কেল অনুসারে একটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের ম্যাপ, যাকে বলি স্মল স্কেল ম্যাপ, আর একটা হচ্ছে বৃহৎ স্কেলের ম্যাপ বা বৃহৎ স্কেলের মানচিত্র বা লার্জ স্কেল ম্যাপ। এই লার্জ স্কেল আর স্মল স্কেল আমরা একটু গুলিয়ে ফেলি। আসলে যে মানচিত্রে ছোট অংশকে সেখানের বিষয় ডিটেলসে দেখানো হবে সেটাই হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্র মানে মানচিত্রটা বড় তা নয়, এটা খুব ভালো করে মাথায় রেখো। যে মানচিত্রে বিষয়কে বিস্তৃতভাবে দেখানো যাবে সেটা বৃহৎ স্কেলের, আর ক্ষুদ্র স্কেলের যেটা বিষয়কে বিস্তৃতভাবে দেখানো যাবে না। যেমন আমি পৃথিবীর যে ম্যাপটা দেখালাম সেটা হলো বৃহৎ স্কেলের মানচিত্র, আর সেটা হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র। আবার বৃহৎ স্কেলের মানচিত্র, যেটা পরে আমি একটু দেখাবো, টোপোগ্রাফিক্যাল মানচিত্র। তার আগে একদম তোমাদের বাস্তব থেকে উদাহরণটা তুলে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবে। মোবাইলে গুগল আর্থ খুলেছো, মোবাইল দেখছো, মোবাইলে তুমি দুটো জায়গার লোকেশন ঠিক করে নিয়েছো। তুমি ধরো একটা জায়গা থেকে আরেকটা জায়গা ভালো করে দেখে নিলে, এইবার মোবাইলটাকে জুম করছো, ছোট করতে 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 একটা সময় দেখলে সমগ্র তোমার দেশটা, তোমার মহাদেশটা তোমার কাছে চলে এলো। এই যখন দেশটা চলে এলো, তার মধ্যে কিন্তু তুমি যে ডিস্টেন্স করে দেখাচ্ছিলে সেটা কিন্তু দেখতে পাচ্ছ না। ওই যে দেশ চলে এলো, ওটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের ম্যাপ। আর যখন তুমি ওটা খুব বড় করছো, বড় করে তুমি কলকাতার যে কোনো দুটো জায়গা বা জেলার দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স দেখছো, ওটা হচ্ছে লার্জ স্কেল ম্যাপ। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো, স্মল স্কেল আর লার্জ স্কেল বিষয়টা কি। কার্যকারিতা অনুসারে সাধারণ বিষয়ের মানচিত্র, সাধারণ বিষয় মানে যেখানে আমরা একটা ম্যাপ, সেখানে ভূপ্রকৃতি দেখাচ্ছি, নদ নদী দেখাচ্ছি ইত্যাদি। নেক্সট হচ্ছে বিষয়ানুগ মানচিত্র, বা একে ইংরেজিতে বলা হয় থিমেটিক ম্যাপ। এই থিমেটিক ম্যাপ শব্দটা মনে রাখবে। যেখানে এমন অনেক ম্যাপ দেখো যে ম্যাপের ওপরে বিভিন্ন তথ্য বা ডেটা সেখানে কোনো স্তম্ভ আকারে, কখনো গোল গোল পাইচার্ট আকারে তার মধ্যে এঁকে দেওয়া আছে। ধরো পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে প্রত্যেক জেলার জনসংখ্যা দেখাতে হবে, সেখানে স্তম্ভ আকারে সেগুলো আঁকলে প্রত্যেকটা, তাহলে খুব দ্রুত কোন জেলার জনসংখ্যা বেশি, কোন জেলার জনসংখ্যা কম ইত্যাদি জানা যাবে। কিংবা লাইন টেনে টেনে ঘন কম বেশি করে করে জনসংখ্যার ঘনত্ব দেখালে, যেভাবে মানচিত্রে দেখানো হয়, এগুলো হলো থিমেটিক ম্যাপ। তাই কোনো থিম বা বিষয় যখন মানচিত্রে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস বা তথ্য উপস্থাপন করা হবে, তখন সেটা হচ্ছে থিমেটিক ম্যাপ। আর একটা হচ্ছে মানচিত্র চার্ট। এই চার্ট, এটা আবার আমাদের কাছে নয়, নাবিক বা বিমান যারা চালায় তাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমরা হয়তো ভাবি যে যারা বিমান চালাচ্ছে বা যারা জাহাজে ক্যাপ্টেন, জাহাজ চালাচ্ছে, তারা হয়তো যেখানে সেখানে, কারণ ওখানে তো রাস্তা তৈরি করা নেই, সমুদ্রে রাস্তা নেই, ওপরে যেখানে বিমান চলছে রাস্তা নেই, কিন্তু তাদেরকে নির্দিষ্ট রাস্তা তৈরি করতে তো চলতে হয়। তাদের কাছেও ম্যাপ থাকে, সেই ম্যাপে কোনো দেশ থাকে না, তাদের কাছে ম্যাপের ওপরে পুরো কতগুলো অক্ষরেখা, দাঘিমা রেখার রেখা থাকে। যেমন নাবিক যিনি জাহাজে থাকেন, ক্যাপ্টেন, তার কাছে ম্যাপ আছে, সেই ম্যাপের ওপর তিনি লাইন টানেন, সেই লাইন বরাবর জাহাজটা যাচ্ছে। যদি লাইনটা টেনে জাহাজটা না চালা হয়, তাহলে কিন্তু ধরো কলকাতা থেকে জাহাজ ছেড়ে আন্দামান যাচ্ছিল, সে অন্যদিকে পৌঁছে চলে যাবে। ওই লাইন বরাবর জাহাজটা চলবে। এই যে পুরো ম্যাপের ওপরে লাইন টেনে ফ্লাইট চলে বা জাহাজ চলে, এটাকে বলে মানচিত্র চার্ট বা ম্যাপ চার্ট।
আর 3 নম্বর হচ্ছে বিষয় অনুসারে মানচিত্র, কোন বিষয় দেখানো হচ্ছে। এখানেও কিন্তু 1 নম্বরের মতোই কতকটা, অর্থাৎ সাধারণ বিষয় মানচিত্র ইত্যাদি, সেখানে নির্দিষ্ট বিষয় থাকবে। ধর শুধু জনসংখ্যা আছে, শুধু রোড ম্যাপ আছে, রোড, শুধু রেল দিয়ে ম্যাপ আছে, শুধু নদ নদী আছে, সেগুলো বিষয় অনুসারে মানচিত্র। তাই জলবায়ু মানচিত্র, ভূপ্রকৃতি মানচিত্র, পরিবহন ও যোগাযোগ মানচিত্র, এই ধরনের মানচিত্র তো আছে। তাহলে মানচিত্রের শ্রেণীবিভাগ করা হয় সেটা প্রয়োজন অনুসারে। পরে আসছি আমরা। এবার দেখো যেটা বলছিলাম, লার্জ স্কেল ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এই যে ম্যাপটা তোমরা এখানে দেখছো, এই যে ম্যাপটা, এই ম্যাপ তোমরা এর আগে খুব একটা বেশি দেখোনি। এটা তোমাদের সিনিয়র স্কুলের দাদা যারা 11-12-এ পড়ে তাদের কাছে এই ম্যাপ, তাদের এটা প্র্যাকটিক্যালের বিষয় আছে। এই ম্যাপ কিন্তু কোথাও কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। এটা ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া তারা নিজেরা প্রকাশ করে, এবং এটা বিভিন্ন আকারের হয়। এই সার্ভে অফ ইন্ডিয়া যে ম্যাপ প্রকাশ করে, একটু সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে বলে দিই। এর সদর দপ্তর দেরাদুন। মনে রাখবে, ভারত সরকারের সবচেয়ে প্রাচীনতম বিজ্ঞান সংস্থা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। এই সার্ভে অফ ইন্ডিয়া এই মানচিত্র প্রকাশ করেছিল, এবং সেটা ইংরেজদের সময়ে। তখন সমগ্র ভারতীয় উপমহাদেশকে বিভিন্ন গ্রিডে ভাগ করে নিয়েছিল, 4 ডিগ্রি 4 ডিগ্রি করে, একদম তেহরান থেকে সিঙ্গাপুর পর্যন্ত এইভাবে ভাগ করে নিয়ে প্রত্যেকটা জায়গার এরকমভাবে ম্যাপ বানানো হয়েছিল। এবং ম্যাপ বানানোটা বেশ জটিল ছিল তখন। মানে তখন কোনো একটা অঞ্চলে ম্যাপ বানানো হবে, একটা টিম চলে যেত, 2 বছর ধরে সার্ভে করত। সার্ভে করার পরে সেই অঞ্চলের মানচিত্র তৈরি হতো। তাই এই মানচিত্র তৈরি হতে সময় লাগে। এবং এখনো সরকারি নিয়মে, যেহেতু এটা মিলিটারি পারপাসে তৈরি হয়েছিল, তাই সরকারি নিয়ম এখনো বলবৎ আছে। ভারতবর্ষের কোনো সীমান্ত এলাকা, বর্ডার লাইন বা কোনো মিলিটারি এরিয়ার মানচিত্র সহজে কিনতে পাওয়া যায় না, কোনো মানচিত্রই বাজারে পাওয়া যায় না। কিন্তু কিছু মানচিত্র কিনতে পাওয়া যায়, সেটা সার্ভে অফ ইন্ডিয়ার অফিস থেকে। ওই মানচিত্র যেগুলো, তার জন্য স্পেশাল পারমিশন প্রয়োজন হয়। তাই এটা হলো বিশেষ ধরনের মানচিত্র, যেটাকে আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্র বলি। এই মানচিত্রের মধ্যে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বিষয়টা কি? একটা লার্জ স্কেল ম্যাপ, যেখানে রং, রেখা, বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে উপাদান দেখানো হয়। এই ম্যাপের কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন, এটা প্রথমেই বলেছি বৃহৎ স্কেলের ম্যাপ, লার্জ স্কেল ম্যাপ, এবং এর স্কেল বিভিন্ন ধরনের হয়। 1:50,000, 1:25,000। 1:50,000 মানেটা হচ্ছে 1 সেমিতে ½ কিলোমিটার বা 500 মিটার, অর্থাৎ 1 সেমির মধ্যে 500 মিটারের দূরত্বের যাবতীয় তথ্য দেখানো যাবে। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। নির্দিষ্ট সূচক সংখ্যা। এই ম্যাপ এটা অ্যাকচুয়ালি ম্যাপের একটা অংশ। ম্যাপটা বিশাল সাইজ, বড় ক্যালেন্ডারের মতো। তার একটা সূচক সংখ্যা থাকে। এই সূচক সংখ্যা দিয়ে ম্যাপটা চেনা যায়। যেমন ধরো তাদের নাম্বার থাকে 64A/6, 64A/6 নর্থ ওয়েস্ট। যদি 1:150,000 হয়, তাহলে নাম্বার হবে 64A/6। আবার যদি এটা 1:125,000 হয়, তাহলে 164A/6 নর্থ ওয়েস্ট। এইভাবে হবে। এটা যেভাবে দেখানো হবে, ঠিক এই ম্যাপটা আরো ডিটেলসে দেখানো যাবে। এবার এই ম্যাপ কিভাবে প্রস্তুত হয় বলেছি, পরিমার্জন। এখন কিন্তু এই পরিমার্জন পদ্ধতিটা সহজ হয়ে গেছে। আগে পরিমার্জন কি ছিল বললাম, যে 2 বছর ধরে সেই অঞ্চলে একটা প্রচুর মানুষ গিয়ে সার্ভে করে ম্যাপ বানাতো। এখন সহজ। এখন উপর থেকে স্যাটেলাইট মাধ্যমে ছবি উঠছে, প্রতিদিনের ছবি পাওয়া যায়, প্রতিদিনের তথ্য পাওয়া যায়। তাই প্রতি বছর এই ম্যাপ আপডেট করা যায়। এবং এই ম্যাপ আগে কাগজে পাওয়া যেত, এখন ডিজিটাল ফর্মে পাওয়া যায়। তাই ডিজিটাল ফর্মে আপডেটটা অত্যন্ত সহজ সরল। তবে এই ম্যাপের বেসিক যে জিনিসগুলো, সেগুলো কিন্তু অপরিবর্তন।
এবং এখানে যে দেখছো এই যে রং কালার সবই ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল যে নিয়ম সেটা নিয়ম মেনে। যেমন ধরো হলুদ, ইন্টারন্যাশনাল নিয়মে হলুদ মানে হচ্ছে সেখানে চাষবাস হয়, এটা কৃষিক্ষেত্র। ঠিক তেমনভাবে সবুজ মানে বনভূমি, নীল মানে জলভাগ, কিংবা এই যে দেখাচ্ছে লাল রং রাস্তা। ঠিক এইভাবেই এইগুলোকে বলে সাংকেতিক চিহ্ন। আরো অনেক চিহ্ন আছে এখানে, ধরো কোনো বাড়ি তাদের চিহ্ন, জনবসতি বা জনপদ তাদের চিহ্ন, এই সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেখানো হয়। তাহলে এই ম্যাপ থাকবে। আর এই ম্যাপের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে 4 নম্বর পয়েন্টে আছে সমোন্নতি রেখা। এই ম্যাপের মধ্যে কিছু মসৃণ বাদামি রঙের রেখা আছে, রেখার পাশে একটা নাম্বার দেওয়া আছে। ধর 50, 20, 40, 60, 140, 160, এই রেখাগুলো হচ্ছে উচ্চতা রেখা। এই রেখাগুলো দিয়েই ভূপ্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তাই এই ম্যাপ 5টা জিনিস এখান থেকে ডিরেক্ট আমরা জানতে পারি। এখানে ভূপ্রকৃতি জানতে পারি, নদ নদী জানতে পারি, এখানকার উদ্ভিদ জানতে পারি, জনবসতি জানতে পারি, এখানকার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। এগুলো ডিটেলস এবং প্রকৃত। এটা যখন সার্ভে হয়েছিল তখনকার তথ্য, এখনকার তথ্য আমরা স্যাটেলাইটের ম্যাপ থেকে পেয়ে যাচ্ছি। ঠিক যে কারণেই বর্ডার এরিয়াতে যদি বিদেশিদের হাতে এটা চলে যায় তাই মিলিটারিদের পক্ষে সমস্যা। যে কারণেই সেই পুরনো নিয়ম এখনো আছে যে বর্ডার এরিয়ার কোনো ম্যাপ এটা বিক্রি সার্ভে অফ ইন্ডিয়া থেকে হয় না, স্পেশাল পারমিশনের দরকার হয়। এটা গেল টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এরপরে আরেকটা লার্জ স্কেল ম্যাপ আসছে, দেখো মৌজা ম্যাপ। যারা গ্রামে থাকো তারা এই ম্যাপটা অনেকেই দেখেছো, অনেকের বাড়িতে আছে। বা যখন বাড়িতে জমি মাপা হয় তখন যিনি জমি সার্ভেয়ার আসেন তিনি এই ম্যাপটা সঙ্গে করে নিয়ে আসেন। প্রত্যেকটা মৌজাতে এরকম একটা করে মানচিত্র আছে। তাই এটা বৃহৎ স্কেলের মানচিত্র যেখানে বিভিন্ন দেখো খোপ আছে, খোপের মধ্যে নাম্বার আছে। এই নাম্বারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বাড়িতে তুমি জানো না কিন্তু বাবা দাদা জানে, বাবা দাদা বা দাদু তারা জানে তার এই জমির নাম্বারটা কত, এখানে নাম্বার দেওয়া থাকবে। এই যে এরিয়াটা তার জমির মাপ। তাই এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাপ, যেটাকে বলি মৌজা মানচিত্র বা মৌজা ম্যাপ। এর একটা নাম্বার থাকে যেটাকে বলে জেল নাম্বার, জুরিসডিকশন লিস্ট নাম্বার। এখন কিন্তু এগুলো অনলাইনেও অনেকে কিনতে পাওয়া যায়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই জিনিস কিন্তু পাওয়া যায়। এই ম্যাপের একটা বৈশিষ্ট্য হলো যে একটা নির্দিষ্ট স্কেলে আঁকা হয়। সেই পুরনো দিনের স্কেল এখনো 16 ইঞ্চিতে 1 মাইল। যত মৌজা ম্যাপ সারা পশ্চিমবঙ্গে আছে সবই কিন্তু এই স্কেলে 16 ইঞ্চিতে 1 মাইল, এই স্কেলে এটা দেখানো হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে। হলো। আর এই ম্যাপটা থেকে ভূমি ব্যবহার মানে কোন জমি কোন কাজে ব্যবহার করা হচ্ছে। ধরো এই জমিটা চাষবাস হয়, এই জমিটা হয়তো জলা জায়গা, এই জমিগুলোতে বাড়িঘর দর আছে বা এইখানে নতুন বাড়ি হয়েছে, সব কিন্তু এইখান থেকে জানা যায়। অর্থাৎ তোমার হাতে যদি এই ম্যাপ থাকে, কোন একটা জায়গায় গেছো, সেখানে গিয়ে কোনো একজন বয়স্ক মানুষকে তাকে দাগ নাম্বার বলে তাদের কাছে যেগুলো মুখস্থ থাকে, এই দাগ নাম্বার বললে ও এই দাগ নাম্বারে জমিতে এখন চাষ হচ্ছে, ওই দাগ নাম্বার ওটা হচ্ছে জলকর, ওখানে জলভাগ আছে, এইগুলো জেনে যাওয়া যায়। তাই ওই অঞ্চলে ভূমির ব্যবহার মানে কোন জমি কি কাজে ব্যবহার হচ্ছে এটা কিন্তু জানা যায়। তাহলে এটা গেল মৌজা মানচিত্র। এবারে আমরা আসছি স্কেল। দেখো এতক্ষণ আমরা মানচিত্র সম্পর্কে অনেক কিছু ধারণা করলাম, কিন্তু মানচিত্র বলতে গিয়ে স্কেল শব্দটাও বলেছি। কিন্তু স্কেল বিষয়টা এখানে ডিটেলসে আমাদের জানতে হবে। আমাদের স্কেল কি? তোমাদের মনে হবে যে ক্লাসে বসাচ্ছ, স্যার বললেন স্কেল, তুমি হাতে একটা স্কেল তুললে, জ্যামিতিক স্কেল একটা তুললে। ভূগোলের স্কেল কিন্তু আলাদা। ভূগোলের স্কেল হলো যে মানচিত্রের দূরত্ব আর ভূমির দূরত্বের অনুপাত। একটু আগেই বলেছি যে কোনো মানচিত্র স্কেল ছাড়া তৈরি করা যাবে না, সেটা মানচিত্র হবে না। অ্যাকচুয়ালি মানচিত্র আর ভূমি এই দুটোর মধ্যে
সেতু বন্ধ রচনা করছে কিন্তু এই স্কেল। তাই স্কেল হলো মানচিত্রে দুটি স্থানের দূরত্ব, তাকে আমরা যখন ভাগ করব ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের দূরত্ব, এবং এটা দেখানো হয় বিভিন্ন ভাগে। তাই স্কেল ছাড়া মানচিত্র অসম্ভব। এবং স্কেল কিন্তু বিভিন্ন প্রকার। যেমন দেখো এখানে একটা তুমি চারটা দেখো, বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল, আয়তন স্কেল, লৈখিক স্কেল। মেন ভাগ চারটে: বিবৃতিমূলক, ইংরেজিতে বলি বাই স্টেটমেন্ট, ভগ্নাংশ সূচক বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, আয়তন স্কেল বা এরিয়াল স্কেল, আর এটা হচ্ছে লৈখিক বা গ্রাফিক্যাল স্কেল। আবার লৈখিক স্কেলের অনেকগুলো ভাগ, তার মধ্যে হচ্ছে লিনিয়ার স্কেল বা রৈখিক, তুলনামূলক বা কম্পারেটিভ লিনিয়ার, ভার্নিয়ার স্কেল, আর একটা ডায়াগোনাল স্কেল। তাহলে এই স্কেলগুলো সম্পর্কে আমাদের ডিটেলস কিন্তু জানতে হবে। এই স্কেল সম্পর্কে যদি আমরা জানতে না পারি তাহলে মানচিত্র সম্পর্কে ধারণাটা পরিষ্কার হবে না। তাহলে প্রথমেই আমরা আসি বিবৃতিমূলক স্কেল সম্পর্কে, স্কেলের বর্ণনা। দেখো প্রথমে বিবৃতিমূলক। বিবৃতি মানে মুখে বলা হবে বা লেখা থাকবে কাগজে। কাগজে কি লেখা থাকবে? দেখবে অনেক ম্যাপ আছে লেখা আছে 1 সেমিতে 1 কিমি, বা 1 ইঞ্চিতে 25 মাইল, বা 16 ইঞ্চিতে 1 মাইল। দেখো আগের যে ম্যাপ যেটা বললাম মৌজা ম্যাপ, সেখানে কিন্তু লেখা আছে 16 ইঞ্চিতে 1 মাইল। এইভাবে ম্যাপের মধ্যে লেখা থাকে। তাই 1 সেমিতে 100 কিমি, 1 ইঞ্চিতে 25 মাইল। এবং এখানে কিন্তু এই যে এককগুলো ব্যবহার করা হয় দুটো কিন্তু একই একক। তুমি এরকম ম্যাপ মানচিত্র পাবে না যেখানে 1 সেমিতে 25 মাইল লেখা থাকবে বা 1 ইঞ্চিতে 10 কিমি লেখা থাকবে। তাই এই যখন লেখার আকারে ম্যাপের মধ্যে থাকবে তখন তাকে বলছি আমরা বিবৃতিমূলক স্কেল বা বাই স্টেটমেন্ট স্কেল। নেক্সট হচ্ছে ভগ্নাংশ সূচক বা সংক্ষেপে বলি আরএফ স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। সেটা কি? মানচিত্রের মধ্যে শুধু সংখ্যা থাকবে, পাশে কোনো একক থাকবে না, এবং সেটা একের এগেনস্টে 1:2। মানে ধরো কোনো একটা ম্যাপে 1:20,000 বা 1:50,000 লেখা আছে। তোমরা আগে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ দেখেছিলে সেখানে আমি লিখেছিলাম না 1:50,000। এটাকে হচ্ছে আরএফ স্কেল বলে সংক্ষেপে। যেহেতু এর পাশে কোনো একক নেই তা এটাকে বলে একক মুক্ত স্কেল। আর এটা এই স্কেলটাই সারা পৃথিবী জুড়ে ব্যবহার হয় বলে একে বলে সার্বজনীন স্কেল। কেন এটা হয়? এই দুটোর মধ্যে একটা কথা বলি, তাহলে তুলনাটা বুঝতে পারবে। ধরো আমাদের এখানে সেমি ইঞ্চ দুটোই চলে, রাশিয়ায় কিন্তু এই একক চলে না। তাহলে আমাদের এখানকার কোনো ম্যাপ যদি রাশিয়ায় আমি নিয়ে যাই তাহলে সেই ম্যাপ তারা বুঝতে পারবে? পারবে না, কারণ তাদের কাছে এই একক চলে না। তাহলে কি হবে? সেখানে যদি এইটা দেওয়া থাকে, এখানে একক নেই, সে সহজে এটা বুঝে নিতে পারবে। এখানে এই আরএফ মানেটা হচ্ছে একের এগেনস্টে, মানে এখানে 1 মানে হচ্ছে মানচিত্রের 1, আর 20,000 বা 50,000 হচ্ছে মানচিত্রের 50,000। এবার দুটোকেই আমরা সেম ইউনিটে ধরবো। ধরো এখানে 1:50,000 মানে 1 সেমিতে 50,000 সেমি, তার মানে 1 সেমিতে 500 মিটার। তার মানে এখান থেকে আমি কনভার্ট করে বিবৃতিতে চলে গেলাম। হলো? তাহলে এই দুটোই ভীষণভাবে প্রয়োজন। এটা আমাদের মতো সাধারণ যারা সহজে বুঝতে পারবো তাদের জন্যে, আর এইটা প্রয়োজন হয় যদি ম্যাপটা অন্য জায়গায় চলে যায়, অন্য দেশে নিয়ে যাওয়া হয় তাদের বোঝানোর জন্যে। হলো? তাই একটা থেকে আরেকটা রূপান্তর এটা কিন্তু সহজে করে নেওয়া যায়। সেখানেই দেখো এখানে উদাহরণটা দেওয়া আছে কিভাবে এটা করতে হয়। যেমন ধরো একটা ম্যাপে 5 সেমিতে 100 কিলোমিটার আছে, তাহলে আরএফ কত হবে? অর্থাৎ বিবৃতিমূলক স্কেল থেকে আরএফে কি করে রূপান্তর করব। তার মানে মানচিত্রের 5 সেমি দূরত্ব ভূমির 100 কিমি, অতএব মানচিত্রের 1 সেমি সমান ভূমির 100/5 কিমি সমান 20 কিমি। দেখো তার মানে 1 সেমিতে 20 কিমি, আরএফটা দেখাচ্ছে 1:20,000। তার মানে এখান থেকে আমি বিবৃতিমূলক স্কেল থেকে আরএফে চলে গেলাম, তা বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ সূচক স্কেলে পৌঁছে গেলাম। ঠিক একইভাবে ভগ্নাংশ সূচক স্কেল থেকে বিবৃতিমূলক স্কেল
ঠিক উল্টো ভাবে, মানে এখানে 1:5 মিলিয়ন বা 50 লাখ দেওয়া আছে। সেটা কিভাবে করব? তার মানে 1 সেমি সমান এত সেমি। ঠিক তেমন ভাবেই সেটা আমরা যখন কনভার্ট করব কিমিতে, 1 সেমি সমান 50 কিমি। তাই আমরা বিবৃতিমূলক স্কেল চলে গেলাম 1 সেমিতে 50 কিমি। তার মানে এই দুটো একটা থেকে আরেকটা সহজে পরিবর্তন করা যায়। এই স্কেল দুটো ভীষণ ইম্পর্টেন্ট হলো। তারপরে আসছি আমরা আয়তন স্কেল। আয়তন স্কেল হচ্ছে, ধরো এই যে রৈখিক স্কেল আমরা বলবো, তারপরে আয়তনে আমি আসবো, যে রৈখিক স্কেল রেখা দিয়ে যখন আঁকা থাকবে, তুমি একটু আগে বলেছি যে গুগল ম্যাপে দেখলে একটা লাইন টানা, তার পাশে কিলোমিটার লেখা আছে। ঠিক একইভাবে ভারতের মানচিত্র বা পশ্চিমবঙ্গের মানচিত্র বা পৃথিবীর মানচিত্র, তার পাশে লাইন টানা আছে, সেটা হচ্ছে রৈখিক স্কেল। ঠিক একইভাবে মানচিত্রের ধরো 5 স্কোয়ার সেন্টিমিটার এরিয়া, সেটা গ্রাউন্ডে কত স্কোয়ার কিলোমিটার হবে সেটা যখন বোঝানো হবে, এখানে কিন্তু স্কোয়ার সেমি বা স্কোয়ার কিমি বা স্কোয়ার ইঞ্চ বা স্কোয়ার মাইল এইভাবে যখন প্রকাশ করা হবে, তখন সেটা হচ্ছে আয়তন স্কেল, অর্থাৎ মানচিত্রের আয়তন আর ভূমির আয়তন দুটো যখন স্কেলের মাধ্যমে দেখানো হবে। আসছে এবার লৈখিক স্কেল, একে বলে গ্রাফিক্যাল স্কেল। এটা অনেক ধরনের, 4 রকম। একটা হচ্ছে লিনিয়ার স্কেল বা রেখার আকারে আঁকা হবে। পাশে দেখো রেখার আকারে কিভাবে আঁকার পদ্ধতি, এইটা হচ্ছে স্কেলটা। এর দুটো ভাগ থাকে, এদিকটাকে বলে মুখ্য ভাগ, সেই মুখ্য ভাগে আবার 2, 3, 4 ভাগে ভাগ করে নেওয়া হয়, এটাকে বলে গৌণ ভাগ। তাই মুখ্য ভাগ, গৌণ ভাগ থাকবে। ঠিক একইভাবে তুলনামূলক স্কেল বা লিনিয়ার স্কেল, কিন্তু দুটো আলাদা ইউনিটে ব্যবহার করা হবে। ধরো এটা যদি কিলোমিটারে হয়, আর একটা পাশে একই আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন দিয়ে আমরা মাইলে করলাম, দুটোকে পাশাপাশি রাখা হলো। তাহলে ধরো নিচে পাথার ঠিক নিচে যে অংশটা, এটাকে বলছি কম্পারেটিভ লিনিয়ার বা তুলনামূলক স্কেল। এখানে কি দুটো একই ধরনের লিনিয়ার স্কেল পাশাপাশি আঁকা হবে বা থাকবে, যেখানে ইউনিট আলাদা, উপরে ধরো কিমি, নিচে মাইল, বা উপরে মাইল, নিচে কিমি, এইভাবে ধাবে, কিন্তু তাদের আরএফ কিন্তু একটাই হবে। অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যেটা আগে বললাম, এই যে আরএফ স্কেল, তাদের মানটা কিন্তু একই থাকবে দুটো স্কেলে, এটাকে বলছি আরএফ স্কেল। ভার্নিয়ার স্কেল, এইটা তোমরা এখনো দেখোনি। এই ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় আরো, ধরো তোমরা কোনো একটা স্কেলে যখন মাপ নাও, জ্যামিতিক স্কেলে, তোমরা দেখবে যে একটা আঁকতে দিয়েছে 5.6 সেমি, তুমি তোমার স্কেল দিয়ে 5.6 সেমি আঁকতে পারলে, কিন্তু যদি বলে 5.65 সেমি, সেটা কি পারবে? আন্দাজে ওটা 5.65 করতে হয়। এবার মানচিত্রের ক্ষেত্রে তুমি কোনো একটা ম্যাপ দেখো, দেখাচ্ছে 1 সেমিতে 10,000 কিলোমিটার, সেখানে 0.05 সেমিরও গুরুত্ব অনেক। ঠিক সেই কারণে এই ভার্নিয়ার স্কেলে দশমিকের পরে সেকেন্ড যে সংখ্যাটা, ধরো 6.65, 6.75, 5.55, এইটা মাপ নেওয়া সম্ভব ভার্নিয়ার স্কেলের মাধ্যমে। ঠিক একইভাবে দশাংশ ও শতাংশের মাপ নেওয়া যায় ডায়াগোনাল স্কেলের মাধ্যমে, ভার্নিয়ার স্কেলের মাধ্যমে, দুটোর মাধ্যমেই। এবং ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করা হয় ব্যারোমিটার যন্ত্রে, আর ডায়াগোনাল স্কেলটা যারা সার্ভেয়ার তারা বেশি ব্যবহার করে। তাহলে এইভাবেই আমরা স্কেলগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করি। আমি এতগুলো স্কেলের প্রয়োজনটা কেন, এই কথাগুলো এবার একটু আমাকে বলতে হবে তোমাদের জন্যে, যে একটা ম্যাপে 3টে স্কেল থাকাটা দরকার, 3 ধরনের, একটা বিবৃতিমূলক, একটা আরএফ, আর একটা লিনিয়ার স্কেল। এই 3টে স্কেল থাকতে হবে। তাহলে একটা ম্যাপে যদি এই 3টে স্কেল থাকে,
তাহলে সারা পৃথিবী জুড়ে ওই ম্যাপটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। কেন কথাটা বললাম? ধরো প্রথমে বাই স্টেটমেন্ট স্কেল, ওই স্কেলে আমাদের মতো সাধারণ মানুষ পড়ে বুঝে গেলাম, অসুবিধে নেই। আরএফ স্কেল, সেই স্কেলটা যখন ওই ম্যাপটা রাশিয়া নিয়ে গেলাম, তারা বুঝতে পারলো, কারণ তারা স্টেটমেন্ট স্কেল বোঝে না, আরএফ স্কেলের মাধ্যমে ক্যালকুলেশন করে দূরত্ব মেপে নিল। কিন্তু এই ম্যাপ একটা নিয়ে গিয়ে, ধরো লিনিয়ার স্কেল নেই, এই ম্যাপটা নিয়ে গিয়ে আমি জেরক্স সেন্টারে বা ফটোকপি সেন্টারে গেলাম, তাকে বললাম কাকু এই ম্যাপটাকে একটু বড় করে দাও তো। বড় করে দিল। দেখো তোমার যদি সেখানে স্টেটমেন্ট স্কেল বা আরএফ স্কেল থাকে, সংখ্যাটা বড় হয়ে যাবে, মানে সংখ্যার ফন্ট যেটা সেটা বড় হয়ে যাবে, কিন্তু ম্যাপটা বড় হয়ে গেছে, স্কেল চেঞ্জ হয়ে গেছে। সেখানে যদি একটা লিনিয়ার স্কেল আঁকা থাকে, একটা লাইন আঁকা থাকে, যে প্রপোর্শনে ম্যাপটা বড় হলো সেই প্রপোর্শনে লাইনটাও বড় হয়ে যাবে, তাহলে তোমার স্কেলটা ঠিক থাকবে। তাই মানচিত্র ছোট বড় করতে, অন্য দেশে নিয়ে যেতে, বা আমাদের মতো সাধারণ যারা সহজে বুঝতে পারবো তাদের প্রত্যেকের কথা ভাবলে একটা মানচিত্রে 3টে স্কেল থাকতেই হবে। তার মধ্যে একটা হলো বিবৃতিমূলক স্কেল, একটা হলো ভগ্নাংশ সূচক স্কেল, আর একটা হলো রৈখিক বা লিনিয়ার স্কেল। এই 3টে জিনিস যখন একটা মানচিত্রে থাকবে, তখন সেই মানচিত্রে কাজ করতে বা ব্যবহার করতে আমাদের খুব সুবিধা হবে। তাহলে তোমরা পুরো অধ্যায়টা বুঝতে পেরেছো। মানচিত্র কি, মানচিত্র কিভাবে আঁকা হয়, স্কেল কি, স্কেলের প্রয়োজনীয়তা কি, বিভিন্ন ধরনের স্কেল কি, মানচিত্র কি কাজে লাগে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ কি, মৌজা ম্যাপ কি, বিভিন্ন ধরনের স্কেল, সব তোমরা একটা ধারণা পেয়ে গেলে। এবার বাড়িতে মন দিয়ে বইগুলো পড়াশোনা করো, তাহলে দেখবে পুরো ধারণাটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে, এবং চেষ্টা করবে তোমরা এই চ্যাপ্টারটা বাস্তবে তোমরা যা জিনিস দেখছো তার সাথে সাযুজ্য রেখে পড়তে, তাহলে বিষয়টা বা অধ্যায়টা তোমাদের কাছে সহজ মনে হবে এবং ভীষণ ভালো লাগা তৈরি হবে। সকলকে ধন্যবাদ।